এশিয়ার ধরুন বড় দলগুলোর এখন একটা হচ্ছে যে দুবার ম্যাচে পিছিয়ে পড়ে ফেরত আসা। ফয়সাল তিতুমির মনে হচ্ছে এবারে বিশ্বকাপে সেরা একটা ম্যাচ গ্রুপ পর্বে দেখেই ফেললাম আমরা। কতটুকু এনজয় করেছেন? নিশ্চয়ই, তবে আমার মনে হয় যে কেউ কেউ ব্রাজিল মরক্কো ম্যাচের কথাও বলবে। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মানে আরেকটা হার্ট। বাট যদি এশিয়ার মধ্যে যদি বিবেচনা করি, এই এশিয়ার কোন দল? ম্যাচটাতে কিন্তু আমরা খুব হাইলি অ্যান্টিসিপেটেড ছিল শুরু থেকে। ওয়ার্ল্ড কাপে যখন ফিক্সচার হয়েছে জাপান ভার্সেস নেদারল্যান্ডস, এবং কেন এই ম্যাচটা সবচেয়ে বেশি এবারে আলোচনায়, ধরুন প্রথমত হচ্ছে নেদারল্যান্ডসকে এই বিশ্বকাপের কিন্তু অনেকেই পণ্ডিতরা ফেভারিট বলছেন, হয়তো ফ্যান ফেভারিট না তারা, কিন্তু ফুটবল বিশ্লেষকরা, স্পেশালি এক ভদ্রলোক আছে জানেন নিশ্চয়ই, জোয়াকিম ক্লেমেন্ট, উনি প্রতি ওয়ার্ল্ড কাপের আগে প্রেডিকশন দেন কারা হবে চ্যাম্পিয়ন। 14, 18, 22-এ তিনি খুব ঠিকঠাক প্রেডিকশন দিয়েছেন। এই ওয়ার্ল্ড কাপে তার প্রেডিকশন হচ্ছে নেদারল্যান্ডস হবে চ্যাম্পিয়ন, এবং অনেকে নেদারল্যান্ডসকে ফাইনালে দেখছেন। 3 বারের রানার্স আপ একটা দল। সো অবভিয়াসলি এবারে নেদারল্যান্ডসকে এই কারণে খুব হাইলি রেট করা। চারিদিকে জাপান হচ্ছে তারা রিসেন্ট মানে এত চমৎকার একটা সময় কাটাচ্ছে, এই বছর টানা অপরাজিত, তারা ফ্রেন্ডলি ম্যাচগুলো জিতছে। এশিয়ার ধরুন বড় দলগুলোর এখন একটা হচ্ছে জাপান, ইনফ্যাক্ট তাদেরকে জায়ান্ট বলা হচ্ছে। প্রবাবলি সাউথ কোরিয়ার চেয়েও অনেকে জাপানকে এগিয়ে রাখছেন। ফলে এই দুটো দল যখন মুখোমুখি হয়েছে, এবং জাপানের আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন 2018 এবং 22 দুটো বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছে। ফলে স্বাভাবিকভাবেই এবার ধারণা করা হচ্ছে তারা সেটাকেও ছাড়িয়ে যাবে, সেইটা নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে তারা নেমেছে। ফলে ওই লড়াইটা তো একটা ইউরোপিয়ান ভার্সেস এশিয়ান, আমাদের একটা সফট কর্নার থাকে এশিয়ার প্রতি। অ্যাট দ্য সেম টাইম দু দলের রিসেন্ট পারফরমেন্স সব কিছু মিলে আসলে এতটাই হাইলি অ্যান্টিসিপেটেড ম্যাচ ছিল। ফার্স্ট হাফটা খানিকটা আমার কাছে মনে হয়েছে দু দলই একটু সাবধানী ফুটবল খেলেছে, স্পেশালি জাপান। তারা প্রথমার্ধে তাদের বল পজিশনে অনেক পিছিয়ে ছিল নেদারল্যান্ডসের চেয়ে। তারা বোধহয় তারা নিজেদের তখন ডিফেন্সেই বেশি প্রাধান্য দিচ্ছিল এবং বোঝার চেষ্টা করছিল নেদারল্যান্ডসের উইকনেস এবং দুর্বলতা। জাপান সাধারণত যে ধরনের ফুটবল খেলে গতিময় এবং মাঝমাঠ দখল রেখে, সেটা কালকের ম্যাচের ফার্স্ট হাফে অন্তত দেখা যায়নি। বা সেকেন্ড হাফে গোল হজমের পরে দেন জাপানের মধ্যে মনে হয় ওই স্পার্কটা ক্লিক করেছে, এবং তারা তখন একেবারেই রীতিমতো কাউন্টার অ্যাটাকে বেশ বিপাকে ফেলেছে নেদারল্যান্ডসকে কয়েকবারই, এবং দুবার ম্যাচে পিছিয়ে পড়ে ফেরত আসা। এবং অ্যাট দ্য সেম টাইম আমি জাপানের দুজনে স্কোরার দেখছিলাম, দুজনে হচ্ছে মিডফিল্ড থেকে গোল করেছেন, আবার তাদের অ্যাসিস্ট করেছেন হচ্ছে ফরওয়ার্ডের একজন। ফলে খুবই ইন্টারেস্টিং এই জাপানের খেলা দেখে যেন মনে হচ্ছিল নেদারল্যান্ডস যে ধরুন টোটাল ফুটবলের জনক বলা হয়, এবং তাদের বরং আরও চিন্তার অনেক কিছু আছে, স্পেশালি তাদের ফরওয়ার্ড লাইন গোল স্কোরিং না করতে পারাটা এখন পর্যন্ত ঠিকঠাকভাবে। এটা কি আসলে তাদের বড় বড় ম্যাচে মানে পিছিয়ে পড়া বা গোল করেও তারা পিছিয়ে পড়ে, এটাই তাদের কি ঘাটতিটা কি এখানে কিনা মনে হচ্ছে তাই। সাধারণত কি হয় দেখেন, আপনি ফুটবলে আপনি দেখবেন দু ধরনের টিমের অ্যাপ্রোচ দেখা যায়। একটা হচ্ছে যারা গোল, ফ্রান্স যেরকম, তারা গোল খাচ্ছে এটা নিয়ে তারা ডোন্ট ওয়ারি, তারা উল্টো গিয়ে গোল করে আসছে, দুটো খাচ্ছে 3টা দিচ্ছে। কিছু দল আবার গোল করে এসে আবার গোল হজম করে বসছে। নেদারল্যান্ডসের সাম্প্রতিক সময়টা আসলে এরকমই যাচ্ছে, এবং তাদের স্কোরিং আমি বলবো যে সেই জায়গাটায় তাদের একটা বেশ ব্ল্যাঙ্ক তৈরি হয়েছে। স্পেশালি মেমফিস ডিপাই, তিনি মনে হচ্ছে তার সেরা ফর্মে নেই, যদিও তাকে ফার্স্ট 11-এ আমি এক্সপেক্ট করেছিলাম, পরে নামানো হয়েছে। সামারভিলে ওয়াজ গুড, বাট স্টিল তাদের ধরুন ওই রবিন ফন প্যার্সের মতো একজন স্ট্রাইকারের অভাবটা কিন্তু তারপর থেকে দীর্ঘ সময় ধরেই এই নেদারল্যান্ডস দলের রয়েছে। গ্যাকপোকে নিয়ে গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম বেশ হাইপ ছিল, তখনও তিনি আসলে পুরো সুযোগটা পাননি। এবার তাকে ফ্রন্টে এনেছে কোচ, বাট স্টিল আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের মাত্র ফার্স্ট ম্যাচ, এখন অনেকগুলো ম্যাচ, এবং তাদের প্রত্যেকেরই আসলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আরও একটু হয়তো আমরা সামনে দেখতে পারবো।